এদিকে ক্যান্টনমেন্ট থেকে সুখবর পেলেন শেখ হাসিনা। অবশেষে আওয়ামী লীগের ডিসেম্বর মিশন সফল। পালাতে শুরু করেছে এনসিপির নেতারা। হাসনাত সার্জিসের উপর শুরু। অলরেডি সারা বাংলাদেশ জুড়ে এই সকল টোকা এনসিপি নেতাদেরকে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। এই এনসিপি এখন চারিদিক থেকে মাইন্ড কাচ্ছি পায়। এরা সেই কারণে সকল কিছু বুঝতে পেরে গাট্টি গোটা নিয়ে সকলে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে একদিন শুনতে পাবেন এনসিপি সকল নেতা একযোগে বিদেশ পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপের কারণে সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ বাধ্য থাকবে। ক্যান্টনমেন্ট বা সেনানিবাসের ভেতরে শেখ হাসিনাকে সেখানে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হতে পারে। তবে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও কোনো সবুজ সংকেত পেয়েছে আওয়ামী লীগ? আর যদি সত্যি এই 12.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন, তারেক রহমানের বর্তমান সরকারের কি সেই চাপ সামলানোর ক্ষমতা আছে? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার ভুল শুধরে ক্ষমা চাইতে শুরু হয়ে গেল। কেউ বলতেছেন আমরা ভুল করেছি, কেউ বলতেছেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ভুল করছি, আমরা ক্ষমা চাই। শুধুমাত্র শেখ হাসিনার কাছে নয়, দেশের জনগণের কাছেও। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কিছু লোকজন দুই একটা গাড়িতে ইট পাটকেল ছুড়ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে। দর্শক, ইতিমধ্যেই শোনা যাচ্ছে সেই গাড়িতে নাকি হাসনাত এবং সার্জিস আলম ছিল, অর্থাৎ হাসনাত এবং সার্জিস আলমের গাড়ি বহরে নাকি হামলার ঘটনা ঘটেছে। দর্শক, এদিকে আবার বিশ্লেষকরা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিসেম্বরের ভিতর দেশে ঢোকার ঘোষণা দিয়েছেন, সেই ডিসেম্বরের আগেই এনসিপির নেতাকর্মীরা দেশ ত্যাগ করতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ডিসেম্বরের আগেই কি এনসিপির নেতারা দেশ ছেড়ে পালাবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আরো একটা সুখবর পাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন তাকে নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে রাখা হবে। দর্শক মন্ডলী, তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাতে মত রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের? দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ডিসেম্বর মিশন কি সফল হতে চলেছে নাকি ব্যর্থ হবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা আরও বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপট বদলে যাবে। তবে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও কোনো সবুজ সংকেত পেয়েছে আওয়ামী লীগ? আর যদি সত্যি এই 12.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন, তারেক রহমানের বর্তমান সরকারের কি সেই চাপ সামলানোর ক্ষমতা আছে? ঘটনার সূত্রপাত গত 16 জুলাই। দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন 111 সরকার তাকে গ্রেপ্তার করেছিল। এই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসাবেও পালন করে। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আয়োজন করেছিল একটি বিশেষ ভার্চুয়াল জনসভার, আর সেখানেই বোমাটি ফাটান শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দলের হাজারো নেতাকর্মীর সামনে তিনি ঘোষণা করেন তার স্বদেশ প্রত্যাবর্তনের পরিকল্পনা। নেতাকর্মীরা যখন সমস্বরে স্লোগান দিচ্ছিলেন, আপা দেখা হবে দেশে, জবাবে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, অবশ্যই আমাদের দেখা হবে, আমরা দেশে ফিরব, লড়াই সংগ্রাম করব, মরতে হয় মরব, দেশেই মরব। শেখ হাসিনা কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি থেকে উদ্ধৃত করে বলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। এখানে একটি বড় রাজনৈতিক চাল রয়েছে। শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে কোনো সশস্ত্র বা সহিংস আন্দোলনের কথা বলছেন না, তিনি বলছেন আইনি লড়াইয়ের কথা। তিনি ভালো করেই জানেন রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ নয়, বরং তা আইনি প্রক্রিয়ারই অংশ। কিন্তু যখন এই সংখ্যাটি 12.5 লাখ হবে, তখন তা আর সাধারণ আইনি প্রক্রিয়া থাকবে না, তা রূপ নেবে এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শনীতে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা তার বক্তব্যে অত্যন্ত রহস্যময় একটি ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, অপেক্ষা করুন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক দুনিয়ায় পরিস্থিতি অনেক পরিবর্তন হবে। আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে সমর্থন দিয়ে আসছে। ভারত চায় না বাংলাদেশের রাজনীতিতে চরমপন্থী বা পাকিস্তান ঘেঁষা শক্তি উত্থান হোক। কিন্তু ট্রাম্প কার্ডটি কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘু নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে চাপ বাড়াতে পারে। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কগুলো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে লবিং চালিয়ে যাচ্ছে। তারা ডোনাল্ড ট্রাম্পের টিমকে বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে বর্তমান সরকার কাঠামোর অধীনে স্থিতিশীলতা ফিরছে না এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে কি দিল্লি এবং ওয়াশিংটনের কোনো সমঝোতার পরই শেখ হাসিনা এই আত্মবিশ্বাসী ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন? শেখ হাসিনা তারেক রহমানের সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে, বানাও আরও জেল, আমরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব। আসুন একটু বাস্তবসম্মত হিসাব করা যাক। বাংলাদেশের ৬৮টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা কত জানেন? সরকারি হিসাব অনুযায়ী তা বড়জোর ৪৫ থেকে ৫০,০০০। যদিও বর্তমানে সেখানে ধারণ ক্ষমতার দ্বিগুণ বা ৩ গুণ বন্দি রাখা হয়। কিন্তু যদি একদিনে ১২.৫ লাখ মানুষ দেশের বিভিন্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চায়, তবে কি ঘটবে? এটি হবে একটি নজিরবিহীন লজিস্টিক এবং প্রশাসনিক বিপর্যয়। একদিনে ১২.৫ লাখ মানুষ আত্মসমর্পণ করতে গেলে দেশের আদালত ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এদের গ্রেপ্তার করে পিজন ভ্যানে করে আদালতে নেওয়া বা কারাগারে পাঠানোর মতো পরিবহন বা পুলিশি লজিস্টিক বাংলাদেশের কোনো সরকারেরই ছিল না, এখনও নেই। আর ১২.৫ লাখ মানুষকে বন্দি রাখার মতো কারাগার তো দূর, কোনো অস্থায়ী বন্দিশালা তৈরি করাও বর্তমান সরকারের পক্ষে অসম্ভব। এটি আসলে শেখ হাসিনার একটি অত্যন্ত সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। তিনি জানেন তারেক রহমান সরকার এই ১২.৫ লাখ মানুষকে জেলে পুরতে পারবেন না। যদি সরকার তাদের গ্রেপ্তার না করে জামিন দিয়ে দেয়, তবে তা হবে আওয়ামী লীগের নৈতিক জয়। আর যদি সরকার তাদের ওপর বল প্রয়োগ করে বা আদালতে ঢুকতে বাধা দেয়, তবে আন্তর্জাতিক মহলে বার্তা যাবে, বাংলাদেশে আইনি শাসন নেই এবং বিরোধীদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন কঠিন পরীক্ষা। শেখ হাসিনার এই ডিসেম্বর মিশনকে কি তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে নাকি প্রশাসনিকভাবে? যদি সরকার অত্যন্ত কঠোর অবস্থান নেয়, তবে তা দেশের নতুন করে সংঘর্ষের জন্ম দিতে পারে। বিশ্লেষকদের মতে সরকার হয়তো এই আত্মসমর্পণকে আইনি পথেই মোকাবেলা করার চেষ্টা করবে, তবে বড় জমায়েত ঠেকাতে তারা আদালতের আশেপাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে পারে। কিন্তু ১২.৫ লাখ মানুষকে ঘর থেকে বের হতে বাধা দেওয়া যে কোনো প্রশাসনের জন্যই এক প্রকার অসম্ভব কাজ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ২০০৭ সালে -2 ফর্মুলার সময়েও শেখ হাসিনা বাধা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন। ২০২৬ সালের ডিসেম্বরে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বা নরেন্দ্র মোদীর গ্রিন সিগন্যাল যাই থাকুক না কেন, শেষ সিদ্ধান্ত কিন্তু হবে বাংলাদেশের রাজপথে এবং আদালত প্রাঙ্গণে। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা এই ডিসেম্বর মিশন কি সফল হবে? তারেক রহমানের সরকার কি পারবে এই ১২.৫ লাখ নেতাকর্মীর আত্মসমর্পণের চাপ সামলাতে? শেখ হাসিনা দেশে ফিরে তাকে রাখা হবে কোথায়? রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধানের ভূমিকা কি হবে? অনেক তো আলাপ হলো। শেখ হাসিনা দেশে ফিরছেন, তার টাইম লাইনও পাওয়া গেছে আগামী ডিসেম্বর। এবং তাহলে কি ক্যান্টনমেন্টে রাখা ছাড়া আর কোনো উপায় আছে? ভারত কি বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের সাথে কোনো গোপন চুক্তি বা সংলাপে বসেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর ইনসাইড স্টোরি এবং একটি গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে হাজির হয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ অনেক অজানা সমীকরণ আমরা আলাপ করব। চলুন প্রথমেই কথা বলা যাক তার দেশে ফেরার সম্ভাব্য রূপ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টক শোগুলোতে এখন মূলত বেশ আলাপ হচ্ছে। দুটি পথের কথা মূল আলাপে এসছে টক শোয়ে টকারদের মধ্য থেকে। প্রথমত সড়ক পথ এবং পদ্মা সেতু। দু একজন সাংবাদিক বলবার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা সড়ক পথে ভারত থেকে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবেন, আর বেনাপোল হয়ে তিনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন তিনি পার হবেন তার নিজের হাতে গড়া, তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ স্মারক পদ্মা সেতু। কিন্তু কেন বেনাপোল? এখানে একটা চমৎকার কূটনৈতিক সূত্র মেলানো যেতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের নয়া হাই কমিশনার যেভাবে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে এসেছেন, সেটি কি কোনো কাকতুলীয় বিষয় ছিল? মনে করাই যেতে পারে যে শেখ হাসিনা যদি এই পথে আসেন, তবে পরিস্থিতি কেমন হতে পারে, নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, তা পরখ করার জন্যই হয়তো এই রুট ব্যবহার করেছেন নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অন্যদিকে আরেকটি অংশের দাবি, ভারত সরকার হয়তো শেখ হাসিনার ফেরার জন্য বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করবে।
তবে একটা বিষয় নিশ্চিত, অনেকেই যেমনটা ভাবছেন যে তিনি সাধারণ যাত্রীর বেশে বিমানের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আসবেন, বিষয়টি মোটেও তেমন নয়। কারণ আগেই বলা হয়েছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তার রাজনৈতিক অবস্থান এবং তার বর্তমান নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করলে তার সাধারণ যাত্রীর মতো আসার কোনো সুযোগ নেই। আবার একই সাথে আমরা আসার ওয়েটা আলাপের সাথে সাথে এই আলাপটাও করতে চাই যে বাংলাদেশের একটি শ্রেণী ভাবছেন কিংবা সরকারও ভেবে থাকতে পারেন যে শেখ হাসিনা আসবেন না। কেন আসবেন না? তার দেশে তিনি আসবেনই। কারণ এর আগেও শেখ হাসিনা আসবেন কি আসবেন না এমন আলাপ হয়েছিল। আপনি যদি 2007 সালের 111 সরকারের সময়ের কথা বলেন তখন, কিংবা আরো আগে 81 সালের কথা বলেন তখন, যে শেখ হাসিনা সহসা আসবেন না, কিন্তু তিনি এসেছেন। এবারও তিনি আসবেন। আমি এই প্রসঙ্গে বিএনপি নেতার কথা বলতে চাই। বিএনপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, গত অক্টোবরেও কি আপনি জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? নভেম্বরেও জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? আমরা কিন্তু জানতাম না যে তিনি দেশে ফিরবেন। অবশেষে তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসছেন। কিন্তু কাজে শেখ হাসিনা তো আরো রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বে তার ভাবমূর্তি ভিন্ন উচ্চতায়। সেই জায়গায় শেখ হাসিনা ফিরবেন যে এটি আপনার বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। এবার আসি মূল প্রশ্নে, যে পথেই তিনি দেশে পা রাখুন না কেন, বড় প্রশ্ন হলো দেশে ফিরে তাকে রাখা হবে কোথায়? 2024 সালের 5 অগাস্টের সরকার পতনের পর পরিস্থিতি কতটা ভয়ানক ছিল তা আমরা সবাই জানি। খুনিরা তাকে যেভাবে খুন করতে চেয়েছিল, তার জীবনের উপর যে মারাত্মক হুমকি তৈরি হয়েছিল, তার বিস্তারিত বিবরণ খুনিদের নিজেদের মুখ থেকে বিভিন্ন ভিডিও বক্তব্যে উঠে এসেছে। এখানে আসে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রটোকলের বিষয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো সাধারণ বন্দী যদি হয়, সাধারণ বন্দির ক্ষেত্রে কি হয় আমি সেটা একটু বলি। তারপরে রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলি, যে কোনো বন্দী বা ব্যক্তির যদি সংশ্লিষ্ট দেশে ফিরে যাওয়ার পর প্রাণ সংহার বা খুন হওয়ার আশঙ্কা থাকে, তবে কোনো দেশই সেই বন্দীকে তার নিজ দেশে ফেরত পাঠায় না। আর শেখ হাসিনা তো কোনো সাধারণ বন্দী নন, তিনি বন্দী নন, তিনি উন্মুক্ত জীবনের অধিকারী। তিনি ভারতের একজন অত্যন্ত সম্মানিত অতিথি। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দিল্লি গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন। তাহলে ভারত কি তার নিরাপত্তা নিশ্চিত না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কারণ ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে, তার জীবন বাঁচানোর দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে গিয়ে পড়েছে। এই জন্যই বলছি যে নিরাপত্তা নিশ্চিত না হয়ে কখনোই ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না, কিংবা বাংলাদেশে তাকে ফেরত পাঠাবে না। কাজে এটি মনে করা যেতেই পারে যে ভারতের কর্তৃপক্ষ নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্তমান সরকারের সাথে কোনো না কোনো গোপন আলাপ আলোচনা বা শর্ত বিনিময় করছে কিংবা সামনে করবে। শেখ হাসিনার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ভারত কোনো পদক্ষেপ নেবে না। এই পুরো রাজনৈতিক চালচিত্রে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ভূমিকা আসলে কি হতে পারে? চলুন এই সমীকরণটা একটু ঠান্ডা মাথায় বোঝা যাক। রাষ্ট্রপতির ভূমিকা, অনেকে বলতে পারেন যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে তো বিরাট কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তাহলে তিনি এখানে কি ফ্যাক্টর? মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষর অত্যন্ত মহামূল্যবান। তার একটি স্বাক্ষর মানুষের বড় বড় সাজাও মওকুফ করে দিতে পারে, সাজা স্থগিত রাখতে পারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি হয়তো বাধ্য হয়ে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ঐতিহাসিক জয় বাংলা স্লোগানের পরিবর্তে বিভিন্ন অনুষ্ঠান সভা সমাবেশে বিএনপির জিন্দাবাদ বলছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ভালো করেই জানেন, রাজনীতিকরাও ভালো করেই জানেন তার রাজনৈতিক আদর্শ কি। তিনি মনে প্রাণে একজন খাঁটি আওয়ামী লীগার। পরিস্থিতি একটু অনুকূলে এলে তার মুখ থেকে আবারও জয় বাংলা স্লোগান বের হতে বেশি সময় লাগবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাপ্রধান প্রসঙ্গে। প্রশ্ন উঠছে, সেনাপ্রধান কি ভারতের দেওয়া কূটনৈতিক কন্ডিশন বা শর্তের বাইরে যেতে পারবেন? বিশ্লেষকদের মতে তিনি ব্যক্তিগতভাবে বা আদর্শগতভাবে জামাতপন্থী হলেও প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক বাধ্যবাধকতার বাইরে যাওয়ার সুযোগ তার নেই। ঠিক যেভাবে 5 অগাস্ট তিনি পরিস্থিতির বাইরে যেতে পারেননি এবং বাধ্য হয়ে সেনা বিমানে করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসার ব্যবস্থা করতে হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপের কারণে সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ বাধ্য থাকবে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? দেশে ফেরার পর যদি রাজনৈতিক বা আইনি কারণে শেখ হাসিনাকে একজন আসামি হিসেবেও বিবেচনা করা হয়, তবুও তার জীবনের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিতে বাধ্য থাকবে। আর এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাকে সাধারণ কোনো কারাগারে রাখা অসম্ভব। তাই একমাত্র নিরাপদ উপায় হলো ক্যান্টনমেন্ট বা সেনানিবাস। সেনানিবাসের ভেতরে সেনা হেফাজতে একটি বিশেষ সাবজেল তৈরি করা হতে পারে। এটি কিন্তু নতুন কিছু নয়। এই মুহূর্তেও যেমন বিচারাধীন বেশ কিছু সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের ভেতরে সাবজেলে বন্দী বা হেফাজতে আছেন, ঠিক সেই মডেলে শেখ হাসিনাকে সেখানে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার যে টানাপোড়েন, তাতে একটি বিষয় স্পষ্ট, ডিসেম্বরের এই গুঞ্জন যতই পুরনো হোক,
এর ভেতরের সমীকরণগুলো কিন্তু অত্যন্ত গভীর। রুট বেনাপোল হোক কিংবা আকাশপথ, সেনাপ্রধান বা রাষ্ট্রপতির অবস্থান যাই হোক না কেন, দিন শেষে শেখ হাসিনার নিরাপত্তা এবং তার ফেরার প্রক্রিয়াটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত হবে। এবং সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ বিশ্লেষণ করলে মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক দিকেই মোড় নিতে যাচ্ছে। শেখ হাসিনা কি সত্যিই সড়ক পথে পদ্মা সেতু হয়ে ফিরবেন, নাকি ক্যান্টনমেন্টের সাবজালি হতে যাচ্ছে তার পরবর্তী ঠিকানা? এখন কিন্তু এই সকল টোকাই সমন্বয়কদের এবং এনসিপি নেতাদের সময় শেষ। তারা এখন সকল দিক থেকেই মাইন্ডকার চিপায় পড়ে গিয়েছে। তাদের পালানোর রাস্তাও আস্তে আস্তে করে বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি একেবারেই ঘোলাটে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যে কোনো কিছু হয়ে যেতে পারে। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে বলেছে। ডিসেম্বরের আগে বাংলাদেশের পরিস্থিতি অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই সকল বিষয়গুলো, এই সকল টোকাই সমন্বয়ক যারা আছে, এনসিপির নেতা যারা আছে, তারা আজ করতে পেরেছে। তারা এখন অনেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছে। আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছি এরা এক একজন এক এক দেশে পালিয়ে যাবে। যে যে দেশের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য আরো আগে থেকেই সেটেল করে ফেলেছে, টাকা পাচার করে, সে দেশে পালিয়ে যাবে যদি অবস্থা বেগতিক দেখে। কিন্তু এদেরকে কি বাংলাদেশের সাধারণ পালিয়ে যেতে খুব ইজিলি দিবে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না। আর এরা যদি পালিয়ে যায়, বাংলাদেশটাকে ধ্বংস করে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে, তাহলে কিন্তু বাংলাদেশে এইরকম আরো অনেক টোকাই এই ধরনের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে বাংলাদেশটাকে লুটপাট করে খেয়ে এভাবে করে পালিয়ে যাবে। সর্বশেষ আমাদের বাংলাদেশটারই ক্ষতি হবে। এই টোকাইগুলো 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খুব স্বল্প সময়ে পাচার করে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে 15.5 বছরে যত হাজার কোটি টাকা পাচার হয়নি, তার থেকেও বেশি হাজার কোটি টাকা এই 2 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। তাই এই টোকাই সমন্বয়কদেরকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ছাড়বে না। অলরেডি সারা বাংলাদেশ জুড়ে এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। যেখানেই তারা এনসিপি পরিচয় দিচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ গণধোলাই দিচ্ছে, বিএনপির নেতারাও গণধোলাই দিচ্ছে। আর আওয়ামী লীগের কথা কি বা বলবো? সারা বাংলাদেশ জুড়ে এই এনসিপি রাজনৈতিক দলটা একেবারেই ধ্বংসের পথে। কোনো জেলায় উপজেলায় তাদের কমিটি এখন স্ট্রংলি নাই। যে সকল জায়গায় কমিটি ছিল, বিভিন্ন জায়গায় তারা গণধোলাই খেয়ে তাদের অফিস বন্ধ করে কমিটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন হাতে গোনা 2-3টা জেলা ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় এনসিপির কমিটি বলতে কিছু নাই। কিছুদিন পরে শুনতে পাবেন 7-8 জনের দল হচ্ছে এই এনসিপি। আমি এনসিপি কে তো কোনো রাজনৈতিক দল বলতেই নারাজ। এই এনসিপি হচ্ছে জামাতের একটি প্রক্সি সংগঠন। জামাত এনসিপি কে দিয়ে যত ধরনের অপকর্ম করানোর, যত ধরনের বক্তব্য দেওয়ার, সকল কিছু এনসিপি দিয়ে জামাত করে যাচ্ছে। কালার হলে এনসিপি হবে, জামাতের কোনো সমস্যা হবে না। তাই এই এনসিপি কে আপনারা যারা রাজনৈতিক দল হিসেবে এখনো মানেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। এনসিপি কোনো রাজনৈতিক দল নয়। এনসিপি হচ্ছে জামাতের একটি প্রক্সি সংগঠন। দেশের টাকা লুটপাট করানো, মববাজি করানো এবং মুক্তিযোদ্ধাদের অপমান করানোর জন্য যত কিছু করা প্রয়োজন, জামাত এই এনসিপি কে ব্যবহার করে। গালাগালি শুনলে এনসিপি শুনবে, কালার হলে এনসিপি শুনবে, মাইর খেলো এনসিপি খাবে। সো জামাতের উপর কোনো আঁচ আসবে না। কিন্তু ঘুরে ফিরে এই এনসিপি হচ্ছে জামাত। জামাত এইরকম এনসিপির মতো সারা বাংলাদেশে অনেকগুলো সামাজিক সংগঠন গড়ে তুলেছে। যাকে যে কাজে ব্যবহার করানোর তাকে সে কাজে ব্যবহার করছে। আমি তো অনেকবারই বলেছি, আপ বাংলাদেশ বলেন, ডাউন বাংলাদেশ বলেন, ইনকালাব মঞ্চ বলেন, ধন ক্লাব মঞ্চ বলেন, যত ধরনের এরকম মঞ্চ নামের, আপ বাংলাদেশ নামের সংগঠন আছে, এইরকম যত ধরনের সামাজিক সংগঠন আপনারা দেখতে পান, সকল কিছু হচ্ছে জামাতের সংগঠন। তারা যাকে যে কাজে ব্যবহার করা সে কাজে ব্যবহার করছে, বাংলাদেশের মানুষকে গোমরাহ করছে, বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করছে। তারা চাচ্ছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তাদের সাথে সম্পৃক্ততা ঘটাতে এবং তাদের যে ভোট ব্যাংক আছে সেটা বাড়াতে। এনসিপি রাজনৈতিক দলটাকে দিয়ে, এই টোকাই সমন্বয়কদেরকে দিয়ে চেয়েছে তারা বাংলাদেশের জনগণকে তাদের দিকে আকৃষ্ট করতে এবং এদেরকে দিয়ে জামাতের ভোট ব্যাংক বাড়াতে। এবং জামাত যদি নিজেরাই চাঁদাবাজি এবং টাকা লুটপাটের সাথে একত্রিত হয়ে এই সকল কার্যক্রম করতো, তাহলে জামাতের ইমেজ আরো বেশি ক্ষুণ্ণ হতো। সে কারণে 5 আগস্টের পরে এই এনসিপি টোকাই সমন্বয়কদেরকে দিয়ে যত ধরনের লুটপাট, মববাজি, গুম, হত্যা করানো সকল কিছু এনসিপি নামধারী এই রাজনৈতিক দলটা হওয়ার আগে থেকে এদেরকে দিয়ে করিয়েছে। এবং এনসিপি রাজনৈতিক দলটা জামাত করে তারপরে তাদের দিয়ে যত ধরনের অপকর্ম আছে, টাকা পাচার আছে, দুর্নীতি আছে, সকল কিছু তাদের দিয়ে করেছে। সকল বেনিফিট কিন্তু জামাতের হচ্ছে, কিন্তু নাম হচ্ছে এনসিপি রাজনৈতিক দলের। আর এনসিপি রাজনৈতিক দল বললে তো কোনো লাভ হবে না, কারণ এনসিপি রাজনৈতিক দল বলতে আমি জামাতকেই বুঝাই। সো এভাবেই করে বাংলাদেশের রাজনীতি চলছে। তাই বাংলাদেশের জনগণ বুঝতে পেরে এনসিপি কে যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই, তাদের পালানোর পথ হয়তো বাংলাদেশের জনগণ বন্ধ করে দিবে। বিএনপিও হয়তো বা এদেরকে পালাতে সাহায্য নাও করতে পারে। এরা এখন ভয়ে আছে, তাদের এখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। অনেক মধ্য পর্যায়ের টোকাই এনসিপির নেতা সমন্বয়ক বিদেশে পালাতে শুরু করে দিয়েছে, যারা বেশি হাইলাইটসে ছিল। তাদের এখন গলার ভয়েসও
মিউ মিউ করছে, তারা এখন বিভিন্ন ধরনের বড় আকারের কোনো বক্তব্য দিচ্ছে না। নাহিদ হোসেন পাটোয়ারি গায়েব হয়ে গিয়েছে, আসিফ মাহমুদ কোথায় গায়েব হয়ে গিয়েছে, টোকায়ের মতো একলা একলা বাইক একটা নিয়ে ঢাকা শহর ঘুরে, কেউ কাউকে জিজ্ঞেস করে না, তাদেরকে কেউ কথা বলতে আসে না, তাদের সাথে কেউ কোনো ধরনের ছবিও তুলতে আসে না, তারা এখন ভিত্তিহীন হয়ে গিয়েছে। সো বাংলাদেশের জনগণের কাছে তারা একেবারেই কালার হয়ে গিয়েছে। এই মলম হাসনাত, পেটলা নাহিদ, এনসিপির আরো কিছু টোকা যদি এমপি না হতো, তাদেরকেও বাংলাদেশের জনগণ এখন ধরে গণধোলাই দিত। এখন এমপি হওয়ার কারণে বাংলাদেশের অনেক জনগণ সুযোগ পাচ্ছে না তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য, কারণ তাদের সাথে এখন গানম্যান থাকে এবং তাদেরও লাইসেন্স করা অস্ত্র আছে। কিন্তু এটা কতদিন? সুযোগ পেলে তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ভরে দিবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যখন মাস শুরু করে, গণধোলাই শুরু করে, তখন অস্ত্র মস্ত্র দেখে না, মেয়েরে রাস্তার সাথে একদম পিষে ফেলবে, এই শাহবাগ চত্বরে টাঙ্গিয়ে রাখবে, পালানোর জন্য চেষ্টা করলে এয়ারপোর্ট থেকে ধরে এনে রাজুতে টাঙ্গিয়ে রাখবে। সো এই এনসিপি এখন চারিদিক থেকে মাইনকাচ্ছি পাই। জামাত এনসিপি কে মোটামুটি ব্যবহার করে মোটামুটি এখন রাস্তায় ছেড়ে দিয়েছে। জামাতও বলবে আমি তোমাদেরকে চিনি না, বিএনপিও সাপোর্ট দিবে না, আওয়ামী লীগ তো আছে গণদোলাই দেওয়ার জন্য বসে, বাংলাদেশ সাধারণ জনগণ গণদোলাই দিবে। সো এরা সেই কারণে সকল কিছু বুঝতে পেরে গাট্টি গোট্টা নিয়ে সকলে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে একদিন শুনতে পাবেন এনসিপি সকল নেতা একযোগে বিদেশ পালিয়ে গিয়েছে। এটা আগামীতে হতে যাচ্ছে। আর যদি বাংলাদেশে থাকে, তাদের যে কারো রেহাই হবে না, তারা বাংলাদেশে থাকলে বেঁচে থাকবে না, কাউকে জেলে ভরা হবে না, জনগণ হাতে তুলে দেওয়া হবে, জনগণই গণধোলাই দিয়ে মেরে ফেলবে, সেটাও তারা ক্লিয়ারলি বুঝতে পারছে। তাই তারা হয়তোবা বেশি রিস্ক নিবে না। শেখ হাসিনা আসার জন্য অপেক্ষা করার মতো ওই সময়টা তারা হয়তোবা পাবে না, আর পেলেও তারা সেদিকে যাওয়ার জন্য তারা এতটুকু সময় অপেক্ষা করবে না, কারণ তারা নিজেদেরকে এখনো সেফটি ফিল মনে করছে না। সো তারা যে কোনো মুহূর্তে যদি বুঝতে পারে পরিস্থিতি একেবারে বেগতিক, আমাদের হাত থেকে ফসকে গিয়েছে, তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশ ছেড়ে সকলে একযোগে পালিয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।